এমপি আনার হত্যায় কসাই জিহাদকে নিয়ে আজও বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ সিআইডির অভিযান। জিজ্ঞাসাবাদ চলছে ঢাকায় রিমান্ডে থাকা ৩ জনের। বঙ্গবাজার মার্কেট সহ ৪ উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী। নতুন ভবনে দোকান তৈরিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ বিকেলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় রিমালে। কাল দুপুরে খেপুপাড়া এবং ভারতের কিছু অংশে আঘাত হানার পূর্বাভাস। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়ে আবারও তল্লাশি অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ সিআইডি। ভারতীয় সময় সকাল 10টা নাগাদ ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় শুরু হয় তল্লাশি। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দল ফের নেমেছে বাগজোলা খালে। তাদের সাথেই রয়েছে জিহাদ আল হাওলাদার। অবশ্য তার তথ্য অনুযায়ী গত সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও মরদেহের কোনো খণ্ডাংশ খুঁজে পাওয়া যায়নি ওই এলাকায়। তবে কিছু কিছু গণমাধ্যমের দাবি, একটি পচা দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার করা হয়েছিল গত রাতে। তাতে মরদেহের অংশবিশেষ রয়েছে কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয় ফরেনসিক বিভাগে। শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। আদালত সেসব আমলে নিয়ে জিহাদ হাওলাদারকে 12 দিনের জন্য সিআইডি হেফাজতে দেন। এদিকে এমপি আনার হত্যার ঘটনায় রিমান্ডে নেওয়া 3 আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমানের প্রত্যেককে 8 দিন করে রিমান্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালত। শুক্রবার বিকেলে ডিবি 3 আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড চায়। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে 8 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আলোচিত হত্যাকাণ্ডে আসামিদের সম্পৃক্ততা, ষড়যন্ত্র ও হত্যাকাণ্ড সম্পাদনের বিষয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। নিখোঁজের পর গত 22 মে শেরে বাংলা নগর থানায় অপহরণ মামলা করেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ওই দিনই মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ অপহরণ মামলা পরে হত্যা মামলায় রূপান্তর হবে। মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবাজারে বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে হলে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে 5টি সাধারণ ও 6টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও থাকবে মার্কেটে। প্রধানমন্ত্রী জানান, নতুন ভবনে দোকান করার জন্য বঙ্গবাজারের ব্যবসায়ীদের সাহায্য করবে সরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আসন্ন ঈদে যেখানে সেখানে পশু কোরবানি না দিয়ে সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি করার আহ্বান জানান। বলেন, কোরবানির বর্জ্য অপসারণে আরও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শিশুদের পার্কগুলো যাতে মাদক সেবনের স্থান না হয় সেদিকে নজর রাখতে ওয়ার্ড কমিশনারদের কঠোর নির্দেশ দেন শেখ হাসিনা। আর মশার প্রজনন ক্ষেত্রে যাতে না তৈরি হয় সে ব্যাপারে নাগরিকদের সচেতন থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী। 4টে ভবন হবে, 10 তলা করে। মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আর তাছাড়া 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। 22 তারিখে সৃষ্টি হওয়া লঘুচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
আজ বিকেলে সেটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশে আঘাত হানতে পারে। আগামীকাল দুপুরে এটি বাংলাদেশ অতিক্রম করতে পারে বলেও জানানো হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সব সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার। এটি ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগরও উত্তাল রয়েছে। গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬৫ কিলোমিটার ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আমাদের গাণিতিক মডেল বা আমাদের যে অ্যানালাইসিস, তাতে আজকে বিকালে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তীতে সেটা রাতে অথবা কালকে সকালের দিকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার পর থেকেই কিন্তু আমরা যে ফোরকাস্ট দিয়েছি তাতে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল এই সকল বিভাগের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক বিষবৃক্ষ উৎপাটনে সরকার বরাবরই তৎপর। জানান, মামলা বা জেলে নেওয়া হচ্ছে তাদেরই যারা অপরাধী। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন, গণতন্ত্র ফেরাতে বিদ্রোহী কবি তাদের প্রেরণা। এদিকে নজরুলের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছে কবি পরিবার। জাতীয় কবি নজরুল ইসলামই সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যার নামের সঙ্গে বিদ্রোহী শব্দ যুক্ত হয়েছে ভীষণ ইতিবাচকভাবে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এ কবির ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন কবি পরিবারের সদস্যরাও। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটির ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। আমরা তাকে মানবতার কবি বলি। তিনি কোনো সম্প্রদায়ের কবি ছিলেন না। তিনি সকল সম্প্রদায়কে তিনি সমান চোখে দেখতেন, সমান শ্রদ্ধাবোধ তার ছিল। মসজিদের পাশে কেন সমাহিত হতে চেয়েছিলেন নজরুল? কে জানে এই প্রশ্নের উত্তর। কিন্তু সবাই এক বাক্যে বলছেন, কেবল রাজনীতিতে নয়, ব্যক্তি আর সামাজিক জীবনেও ভীষণ প্রাসঙ্গিক নজরুল। সব সময়ে তিনি একজন প্রাসঙ্গিক ব্যক্তি, আর এই প্রাসঙ্গিকতার কারণেই আমরা নজরুলকে ধারণ করি, চর্চা করি। সম্পাদক থাকাকালীন সময়ে তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে কবিতাও লিখেছেন, কারাগারও গিয়েছেন। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নজরুলের সমাধিস্থলে এসেও পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা, এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে আমরা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে, জনস্বার্থে, জাতীয় স্বার্থে। জন্মবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সেখানে নজরুলের স্মৃতি টিকিয়ে রাখতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। নজরুলকে কেউ বলছেন প্রেমের কবি, কেউ বলছেন দ্রোহ কিংবা বিদ্রোহের, কেউ বলছেন মানবতার কবি নজরুল। গান গেয়েছেন সাম্যের। প্রাণীর কবি, গানের কবি, ভালোবাসার কবি, এমন নানা নামে সাধারণ মানুষ ডেকে থাকেন। কিন্তু গবেষকরা বলছেন, সুনির্দিষ্ট কোনো জায়গাতে বন্দী নয় নজরুল। সাহিত্যের সব অঙ্গনে বিস্তৃত তার অবদান। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রিক্রুটিং শাখার প্রধান মোহাম্মদ ইসলাম
হোসাইন ও দুজন আঞ্চলিক প্রশিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাজধানী গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব 3-এর একটি দল। উদ্ধার হয়েছে উগ্রবাদী বই ও জঙ্গিবাদে ব্যবহৃত মোবাইল। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা বিদেশের জঙ্গিদের সাথে গোপন অ্যাপে যোগাযোগ রাখত। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে আনসার আল ইসলামের সদস্যরা সংগঠনের নাম বদলে শাহাদাত নামে সদস্য সংগ্রহ করছিল। নতুন সদস্য সংগ্রহ করে দাওয়াতি কাজ ও প্রশিক্ষণও চালাচ্ছিল তারা। সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে প্রস্তুতিমূলক সভায় কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আধুনিক সমস্ত প্রযুক্তির সাথে সমন্বয় রেখে বর্তমানে আবহাওয়া অফিস কাজ করতেছে। এখানে বাংলাদেশের আবহাওয়া অফিস, ইন্ডিয়ান আবহাওয়া অফিস, কোরিয়ান আবহাওয়া অফিস, চায়নার আবহাওয়া অফিস, জাপানের আবহাওয়া অফিস এবং পৃথিবীর অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সাথে সমন্বয় রেখে আমরা যেটা পরিষ্কার বুঝতে বলতেছি যে আমাদের ঘূর্ণিঝড়টি আসন্ন। সুতরাং সেভাবে আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। রাত্রে আবার 8টায় আমরা আবার এই মিটিং, আবার রাত্রে 8টায় মন্ত্রণালয় অনুষ্ঠিত হবে। আগামীকাল 11টা আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং ডেকেছি। এক কথায় এই ঘূর্ণিঝড় আসন্ন সেটা মাথায় রেখে আমরা সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে আমাদের কাজকর্ম আমরা শুরু করে দিয়েছি। সুতরাং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত এই পুরা এলাকাটাই আপনাদের এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। এখন 500 থেকে 600 কিলোমিটার দূরে আমাদের এটা আমাদের এই বিশেষ করে পায়রা পোর্টের এবং মংলা পোর্টের সরাসরি দক্ষিণে প্রায় 500 থেকে 600 কিলোমিটার দক্ষিণে অবস্থান করতেছে। আমরা মনে হয় ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আমরা আমাদের সমস্ত বাংলাদেশে আমাদের যে আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে সেগুলি আমরা প্রায় 4000 আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যের জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে 12টা 1টা নাগাদ এটা 10 নম্বর সে মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। আগাম হওয়ার সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। এবং রাতে আজকে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে প্রস্তুতিমূলক সভায় কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। টাঙ্গাইলের কালীহাতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তার সংস্কার কাজ করতে পৌলি এলাকায় দাঁড়িয়েছিল ট্রাকটি। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লোবেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাভার্ড ভ্যান চালক ও হেলপার। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহের ভালুকায় রাস্তার পারাপারের সময় বাস চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে আমতলী এলাকায় হয় এই দুর্ঘটনা। নিহতরা হলেন আব্বাস আলী এবং তার স্ত্রী হাজেরা খাতুন। পুলিশ জানায়, আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই দম্পতি। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারান। পরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।